দেখো, আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো শিখব সেটা হচ্ছে ক্লাস 8-এর গণিত প্রভা বইয়ে কোষে দেখি 1.2। এখানে আমরা একের দাগে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে এনতম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। মানে এনতম পদে বা এনতম টার্মে কতগুলো কাঠি আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই কাঠিগুলো কতগুলো কাঠি হবে এনতম পদে বা এনতম সজ্জাতে সেটা বের করতে গেলে আমাদেরকে একটু সংখ্যার প্রগতি সম্পর্কে একটু সামান্য জানতে হবে। তাহলে দেখো, প্রথমে আমরা আসছি। দেখো, এখানে আমরা এনতম পদ বা এনতম সজ্জা, এখানে আমরা টার্ম আসছি, সংখ্যা নিয়ে আসছি। যদি তুমি বলো প্রথম টার্মটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা 3, তারপরটা 4, এরকম যদি হয়, তারপরটা 5, তাহলে তুমি বলতে পারো যে এনতম পদে কত হবে? এনতম পদে নিশ্চয়ই এন হবে, তাই না? এনতম পদটা কত? প্রথমে একটা 1, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর এইভাবে এক এক করে বেড়ে যাচ্ছে। এক করে যদি বেড়ে তোমাদের বলে এনতম সজ্জা বা এনতম পদটা কত হবে, সেটা তাহলে কত হচ্ছে 1। সংখ্যাটা যদি এরকমভাবে থাকে যে প্রথমেরটা 2, তারপরটা 4, তারপরটা 6, তারপরটা 8, তারপরটা 10, এইভাবে থাকে, তাহলে তুমি বুঝতে পারছো যে এনতম পদটা কত হবে। এনতম পদটা হবে, দেখো তুমি যদি দেখো এটা হচ্ছে 2, তারপরে 4, তারপরে 6, তাহলে 2টাকে তুমি কিভাবে লিখতে পারো? 2টাকে তুমি যদি লেখো তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি 2 × 1। 1টা ডিনোট করছে প্রথম পদটাকে, 4টাকে কি লিখতে পারি? 2 × 2। এই 2টাকে ডিনোট করছে কিন্তু দ্বিতীয়টাকে। তারপরে এটাকে কি লিখতে পারি? 2 × 3, তারপরটা 2 × 4, তারপরটা 2 × 5। তাহলে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে নিশ্চয়ই আমি এনতম পদে কত লিখতে পারবো? 2 × n। 2 × n। তাহলে এইভাবে আমরা এই সজ্জাটাকে আমি একটু ভেঙে ভেঙে লিখতে পারি, তাহলে আমার এই এনতম পদটা লিখতে সুবিধা হয়। এটা তুমি এও বলতে পারো যে আবার যদি তুমি একটা সংখ্যা ধরছি যেখানে তোমার জন্য 3 আছে, তারপরে 6, তারপরে 9, তারপরে 4 নম্বর পদটা হচ্ছে 12, তারপরে হচ্ছে 15। এভাবে যদি বাড়তে থাকে, এখানে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করবে যে প্রথমটার সাথে দ্বিতীয়টার মধ্যে পার্থক্য কত বেড়েছে প্রথমটার থেকে দ্বিতীয়টাতে? দেখো +3 বেড়েছে, 3 বেড়েছে, মানে +3 বেড়েছে। আচ্ছা, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা কত বেড়েছে? এটাতেও কিন্তু 3 বেড়েছে। দ্বিতীয়টা থেকে তৃতীয়টা থেকে চতুর্থটাতে এটাতেও +3 বেড়েছে। সবগুলোতে কিন্তু সমান পরিমাণে বেড়ে বেড়ে যাচ্ছে। এটাতে কত বেড়েছে? +3। তাহলে এইভাবে এমনি +3 বেড়ে বেড়ে যদি যায় তাহলে তোমার এনতম পদটাতে কত হবে তোমাকে এটা বের করতে হবে। তাহলে দেখো, এই যে 3টা, যেহেতু 3 বেড়েছে, এটা আমি এভাবেও লিখতে পারি যে প্রথমেরটা আমি লিখলাম 3 × 1। দেখো 3 × 1 মানে 3কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1। তারপরে আছে 6টা কি লিখতে পারি? 3 × 2। এই 6টা আমি লিখতে পারি কি? 3 × 2। এই 3টা যেমন লিখলাম 3 × 1, এখানে 6টা লিখতে পারি 3 × 2।
এখানে 9টা কি লিখতে পারি, 9টা লিখতে পারি 3 ইন্টু 3। 12টা কি লিখতে পারি, 12টা লিখতে পারি 3 ইন্টু 4। তারপরে 15টা আমি কি লিখতে পারবো 3 ইন্টু 5। তাহলে এইভাবে যদি লিখতে লিখতে যাই তাহলে নিশ্চয়ই এখানে কত হবে, এখানে যে টার্মটা হবে, তাহলে এইখানে এনতম পদটা আমি কি লিখতে পারবো 3 ইন্টু এন। 3 ইন্টু এন, 3 ইন্টু এন মানে কত 3n। তাহলে আমি এনতম পদটা লিখব 3n। তাহলে এইভাবে আমরা কিন্তু সংখ্যাগুলোকে সাজাতে পারি বা এনতম পদটা লিখতে পারি। এখানে সংখ্যাগুলোকে একটা ছন্দে কিন্তু যাচ্ছে, প্রথমটার থেকে দ্বিতীয়টা 3 বেড়েছে, তারপরে দ্বিতীয়টা থেকে তৃতীয়টা 3 বেড়েছে, তারপরে তৃতীয়টা থেকে চতুর্থটাও 3 বেড়েছে, সবগুলোতে কিন্তু 3 বেড়ে আছে। মানে যে কোনো পরপর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কিন্তু 3। এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এইভাবে করা যায়। দেখো আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি। তোমার ধরো প্রথমটা ধরো লেখা আছে একটা সংখ্যা, সেটা লেখা আছে 6। দ্বিতীয়টা লেখা আছে 11। তৃতীয়টা লেখা আছে 16। চতুর্থটা লেখা আছে 21। তারপরটা লেখা আছে 26। এইভাবে যদি বাড়ে, তুমি তাহলে এনতম পদটাতে তোমার কত লিখতে হবে, এনতম পদটা তুমি কিভাবে লিখবে। তো এখানে তোমাকে দেখতে হচ্ছে, দেখো প্রথমটার থেকে দ্বিতীয়টা কত বেড়েছে, 6 আর 5 11 হয়, তাহলে +5 বেড়েছে। এখানে 11 থেকে 16তে কত বেড়েছে, 11 থেকে 16 বেড়েছে, এখানেও কিন্তু +5। তাহলে আমরা এটাও কত বেড়েছে, এটাও তুমি যদি দেখো সবগুলোতে কিন্তু +5 বেড়ে বেড়ে কেটে যাচ্ছে। তাহলে আমি কিভাবে লিখতে পারি, দেখো যেহেতু আমরা এখানে 5 বেড়েছে, তাহলে আমি কিন্তু এখানে 5 ইন্টু 1 লিখব। কী লিখব 5 ইন্টু 1, যেহেতু আমার 5 বাড়ছে। কিন্তু আরও 5 ইন্টু 1 লিখলে তো 5 হয়ে যাচ্ছে, তাহলে 6 লেখা যাচ্ছে না। তাহলে এটাকে তুমি তাহলে 6টা কী করে লিখব, তাহলে এখানে +1 কী লিখব +1। তাহলে 6টা আমি কী লিখছি 1 + 5 ইন্টু 1। তাহলে এখানে 11টা কীভাবে লিখব, তাহলে দেখো 11টা আমি লিখে গেছি কি, যে এটা যেহেতু 5 ইন্টু 1 লিখেছি ফার্স্ট টার্ম বলে, সেকেন্ড টার্মটা কী লিখব 5 ইন্টু 2। তাহলে 5 ইন্টু 2 মানে 10 হয়ে যাচ্ছে, তাহলে আরও একটা বেড়েছে, তাহলে সবগুলোতে 1 + 5 ইন্টু 2 করে লিখছি। তাহলে 6টাও নিশ্চয়ই কি কত করে লেখা যাবে, দেখো 1 + 5 ইন্টু 3 যদি লিখি, তাহলে দেখো 3 × 5 = 15 আর 1 = 16। তাহলে 16টাকেও আমি এইভাবে লিখতে পারি। তারপরে দেখো 21টা কীভাবে লিখতে পারি, 21টা লিখতে গেলে 5 ইন্টু কত লিখতে হবে 4, 5 ইন্টু 3 এলো, তারপরে 5 ইন্টু 4 হলো। তাহলে 5 ইন্টু 4 মানে হচ্ছে 20, কিন্তু এখানে 21 আছে, তাহলে কি, তাহলে 1 + 5 ইন্টু 4। তাহলে এইভাবে লিখতে লিখতে এনতম পদে তাহলে কত হবে তুমি বলো, তাহলে 1 + 5 ইন্টু n। যেহেতু প্রত্যেকটা পরেরটার সাথে 5 করে বেড়ে যাচ্ছে, তাহলে 1 + 5n, তাহলে 1 প্লাস কত হচ্ছে 5n হচ্ছে। ঠিক আছে, এখন তোমার প্রশ্ন হলো, যদি এই সংখ্যাটা এখানে আমরা দেখলাম যেটা 6 থেকে বেড়ে বেড়ে গেছে, 5 করে বেড়েছে, 6 থেকে না বেড়ে যদি 11 থেকে বাড়ে, মানে প্রথম টার্মটা যদি 11 হতো, তারপরেরটা যদি 16 হতো, তারপরেরটা যদি 21 হতো, তারপরেরটা হচ্ছে 26 হতো, এভাবে যদি বাড়তে থাকে, তবেও কি আমি 1 + 5n পাবো। সংখ্যাগুলো দেখো একই আছে, শুধুমাত্র প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আর নেই। ওই জায়গায় কী চলে এসছে, ফার্স্ট টার্মে চলে এসছে 11, ফার্স্ট টার্মে 11 চলে এসছে, সেকেন্ড টার্মে 16 চলে এসছে, আর তারপরে এসছে 21, তারপরে 26, এইভাবে বেড়েছে। তাহলে দেখো এটাকে যদি আমি ওইভাবে, এটাকে যদি ফার্স্ট টার্ম মনে করি,
তাহলে ফার্স্ট টার্ম মানে হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু 5 ইন্টু, এখানে যেমন ফার্স্ট টার্মটা প্রথমে 5 ইন্টু 1 লিখেছিলাম, তাহলে এখানে আমি প্রথমে 5 ইন্টু 1 লিখলাম। তাহলে 5 ইন্টু 1, তাহলে আর বাকি আর কতটুকু হবে দরকার হবে, এটার মধ্যে পার্থক্য কিন্তু কত, ফার্স্ট 5, এই দুটোর মধ্যে পার্থক্য কত, +5, এই দুটোর মধ্যে পার্থক্য কত, প্লাস, সবগুলোতে কিন্তু +5 করে করে বেড়ে বেড়ে গেছে। তাহলে এটা লিখতে 5 ইন্টু 1 5 হচ্ছে, আর এখানে আছে কত 11, তাহলে নিশ্চয়ই আগে কত লিখতে হবে 6, তাহলে 6 + 5 ইন্টু 1 বোঝা গেছে। এবার 16টা কীভাবে লিখব, 16টা দেখো কীভাবে লিখতে পারি, তাহলে এখানে এটা ফার্স্ট টার্ম, সেই জন্য এখানে 5 ইন্টু 1 লিখেছিলাম, 16টা আমি লিখতে পারি 5 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 2 মানে হচ্ছে 10, আর 16 করতে গেলে কি +6 লিখতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 6টা কিন্তু সবটার ক্ষেত্রে একই হবে। এখানে যেমন ফার্স্ট টার্মটা 6 + 5 ইন্টু 1, পরেরটাও 6 ইন্টু 5 ইন্টু 2 এসেছে, তারপরেরটা আসবে 6 + 5 ইন্টু নিশ্চয়ই 3 হবে, দেখো 3 × 5 = 15, 15 × 6 = 21, ঠিক আছে। তারপরের টার্মটা এসছে এইটা, তারপরটা তাহলে তো কত হবে বলো, তাহলে নিশ্চয়ই এটা 5 ইন্টু 4 হবে +6, তাহলে 4 × 5 = 20, আর দেখো 4 × 5 = 20, আর এখানে কত হচ্ছে 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে কিন্তু 4 নম্বর টার্মটা আমরা লিখলাম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে nতম পদটা বা nতম টার্মটা কী আসবে, এটা নিশ্চয়ই 6+ আসবে, অবশ্যই প্রত্যেকটাতে 6+ আছে, তাহলে 6 + 5 ইন্টু কত লিখব 10, তাহলে 6 + 5 ইন্টু 10, তাহলে এখানে আমি কী লিখব 6 + 5n। তাহলে বুঝতে পারছো কীভাবে আমাদের সংখ্যাগুলোকে nতম পদটা আমরা লিখতে পারছি। এরপরে দেখো একটা প্রশ্ন আমরা বইয়ের মধ্যে আছে, সেটাকে আমরা এটা যেভাবে করলাম সেভাবে আমরা করব। দেখো প্রথমে যে অঙ্কটা আছে যে nতম শয্যায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি, তাহলে এখানে বুঝতে পারছো যে nতম শয্যায় যদি আমাদের লিখতে হয়, তাহলে প্রথমটা কত এসেছে, প্রথমটা কটা আছে, দেখো কটা দেশলাই কাঠি আছে, 1 2 3 4 5 6টা, তাহলে প্রথমটা হচ্ছে 6, এটা হচ্ছে ফার্স্ট টার্ম বা প্রথম পদ। তারপরটা দেখো এখানে 6টা ছিলই, কটা বেড়েছে, একটা বেড়েছে, 2 3 4 5টা, তাহলে আগে 6টা ছিল আর এখন 5টা বেড়েছে, তাহলে মোট কটা হয়ে গেল 11টা, তাহলে তারপরের টার্মটা হয়ে গেল 11টা। তাহলে এখানেও দেখো এই অবধি তাহলে তোমার 11টা হয়েছিল, তারপরে আর 5টা বেড়েছে, 1 2 3 4 5, তাহলে 11 আর 5 কত হচ্ছে 16। তাহলে এইভাবে যদি তুমি বাড়তে থাকো, তাহলে এখানে যে শয্যা থাকবে স্যার কাঠির সংখ্যাটা তোমার কত হবে তোমার বের করতে, মানে এই সংখ্যাটার মানে nতম শয্যাটা কত হয়েছে, এটা যদি nতম হয়, এটা হচ্ছে কি nতম শয্যায় কাঠির সংখ্যা তোমাকে যদি বের করতে বলে, তাহলে এটাকে যেহেতু কত করে করে বাড়ছে, দেখো এখান থেকে এখানে কত বাড়ছে +5, এখান থেকে এটা কত বাড়লো +5, মানে +5 বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে আমি 6টাকে কি লিখতে পারি, 6টা যেহেতু প্রথম সংখ্যা, তাহলে যেহেতু আমার 5 বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে এটাকে এখানে অবশ্যই আমি 5 ইন্টু 1 লিখব, এটা তো মনে রাখতে হবে যত করে বাড়ছে সেটা ইন্টু, তাহলে 5 ইন্টু 1 হয়ে গেলে কত হচ্ছে 6 করতে গেলে আর কত লিখতে হবে, তাহলে 1 লিখতে হবে, তাহলে তবে আমাদের 6 আসছে সামনে আমার। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমি কী লিখতে হবে, দ্বিতীয় সংখ্যাটা যদি আমি সোজা এই প্যাটার্ন অনুযায়ী এই জন্য, তাহলে নিশ্চয়ই এখানে কত 5 ইন্টু 2 লিখতে হবে, তাহলে এখানে যদি 5 ইন্টু 2, তাহলে দেখো 10 হয়ে গেছে, নিশ্চয়ই আগে 1। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রথমে সবগুলোতে কিন্তু 1+ আসবে, 1 + 5 ইন্টু যেটা হবে যততম পদ, তাহলে নিশ্চয়ই 16টা আমাকে, আমি যদি এইভাবে লিখি 1 + 5 ইন্টু 3
তাহলে 3 5 15 আর একে প্লাস 1 16, ঠিক আছে। তাহলে এনতম পদটা আমরা কি লিখতে পারি, তাহলে 1 প্লাস 5 ইন্টু এন, তাহলে 1 প্লাস 5 ইন্টু এন। তাহলে আমরা এইভাবে কীভাবে সংখ্যাগুলোকে এনতম পদ সজ্জায় আমরা লিখছি সেটা দেখলাম। দেখো পরের অঙ্কটা, তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, এনতম পদটা কত হবে, এনতম পদটা হবে 1 প্লাস 5n। এরপরে দেখো পরের যে কাঠির সংখ্যা আছে, এখানে তুমি যদি কাঠির সংখ্যাটা দেখো তাহলে প্রথমে কটা আছে, 1 2 3 4 5 6 7, তাহলে প্রথমে কিন্তু কাঠির সংখ্যা আছে 7টা। তারপরে দেখো এইগুলো তো লিখেছি, তাহলে এইগুলো বাড়ছে, 7-এর পরে কোনটা হবে, 8 9 10 11 12, তাহলে কত হয়ে গেল, এগুলো ছিলই আগের থেকে, তাহলে 1 2 3 4 5, দেখো 5টা বেড়েছে, তাহলে এটা কত হচ্ছে 12। এখানে দেখো কত বেড়েছে, এই অবধি ছিল তো এখানেও 5টা বেড়ে 1 2 12 ছিল 13 14 15 16 17, তাহলে এটা কত হচ্ছে 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটার থেকে দ্বিতীয়টাতে কত বাড়ছে, প্লাস বাড়ছে, প্লাস 5। দ্বিতীয়টা থেকে তৃতীয়টা কত বাড়বে, এটাতেও প্লাস 5 বাড়ছে। তাহলে এনতম পদটা যদি আমাদের এনতমটা বের করতে হয়, তাহলে এনতম টার্মে তোমার সংখ্যা বা কাঠির সংখ্যা কত হবে। তাহলে আমি প্রথমে বলেছি এখানে 5 যেহেতু আছে, তাহলে অবশ্যই আমি এখানে 5 ইন্টু 1 লিখতে হবে। তাহলে 5 ইন্টু 1 লিখলে তো আমার হচ্ছে না, 7 আছে, তাহলে প্লাস কত লিখতে হবে, প্লাস আগে 2 লিখতে হবে, তাহলে 2 প্লাস 5 ইন্টু 1, তাহলে 7 হয়ে যাচ্ছে। পরেরটাতে 5 ইন্টু 2 লিখতে হবে, যেহেতু দ্বিতীয় টার্ম, যেহেতু এটা দ্বিতীয় টার্ম, তাহলে কি লিখতে হবে, 5 ইন্টু 2, 5 ইন্টু 2 লিখে তো 10, তাহলে আর 12 করতে গেলে আরও 2 লিখতে হবে। তাহলে একটা জিনিস দেখতে পেলাম, সবার প্রথমে একটা করে 2 থাকে, তারপরে 5 ইন্টু করে লিখতে হবে। তাহলে এই 17টাও আমি লিখতে পারবো কত, 2 প্লাস ওভার লেখা যাবে, প্লাস 5 ইন্টু 3, থার্ড টার্ম, তৃতীয় পদ। তাহলে এটা 5 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 3, তাহলে তোমরা বলো তাহলে এনতম পদটা কত হবে, 2 প্লাস অবশ্যই হবে, তাহলে 2 প্লাস 5 ইন্টু কত হবে এন, তাহলে এনতম পদটা কী হচ্ছে, এনতম পদটা হবে 2 প্লাস 5n, এটাই হচ্ছে টার্ম বা 2 প্লাস 5n। তাহলে এনতম পদ থেকে 2 প্লাস 5n, তাহলে বুঝতে পারছো। এরপর দেখো তারপরে আরেকটা আছে, এখানে তুমি সংখ্যাগুলোকে মধ্যে কাঠির সংখ্যাগুলোকে গুনে নিতে হবে প্রথমে। তাহলে 1 2 3 4 5, 5টা, তাহলে প্রথমের টার্মটা আছে 5টা। তারপর দেখো 5টা যেহেতু আছে এ অবধি হয়েছিল, তাহলে 6 7 8 9, তারপরটাতে কত আছে 9, তাহলে এ অবধি হয়েছিল 10 11 12 13, এটাতে কত আছে 13টা, এইভাবে চলতে থাকছে। তাহলে দেখো এখানে কাঠির সংখ্যা কটা বেড়েছে, 5-এর থেকে 9 হয়েছে, 4টা বেড়েছে, কতটা বেড়েছে 4টা। তারপরটাতে কত হয়েছে, 9 থেকে দেখো 4 বেড়েছে, তবেই 13 হয়েছে। তাহলে এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে এই যেহেতু আমাদের 4 বেড়েছে, আমাদেরকে এই কত করে বাড়ছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যেহেতু 4 করে বাড়ছে, তাহলে আমাকে অবশ্যই এখানে এই 5টাকে কীভাবে লিখব, 4 ইন্টু 1, তাহলে এখানে 4 ইন্টু 1 যদি লিখি, তাহলে এখানে যেহেতু 5 আছে, তাহলে কত প্লাস করতে হবে, 1 প্লাস করতে হবে, তাহলে 1 প্লাস 4 ইন্টু 1 প্লাস কি 4 ইন্টু 1, তারপরটা কত হবে, তারপরটা কী হবে, 9 আছে, 9 মানে এখানে দ্বিতীয় টার্ম, তাহলে দ্বিতীয় টার্ম করতে গেলে 4 ইন্টু তোমার 2 লিখতেই হবে, 4 ইন্টু 2 মানে 8, তাহলে 9 করতে গেলে আগে কত প্লাস করতে হবে, তাহলে 1 প্লাস। তাহলে একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রথম টার্মটারও আগে প্রথমে 1 আসছে, 1 প্লাস করে আসছে, এখানেও কিন্তু 1 প্লাস করে আসছে, তাহলে এখানেও নিশ্চয়ই কি 1 প্লাস, দেখো
4 × 3 করে কি আসছে 4 × 3, তাহলে 4 × 3 করে যেখানে যেখানে 1 আছে প্রথম টার্মের জন্য 1, দ্বিতীয় টার্মের জন্য 2, তৃতীয় টার্মের জন্য 3, তাহলে এখানে 3 4 12 কে 13, 13 ঠিক চলে এসছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এনতম যে পদটা হবে এনতম পদটা সেটা কী হবে 1 + অবশ্যই হবে 1 + কী হবে 4 × n, 4 × n, দ্যাট ইজ ইকুয়াল টু 1 + 4n। তাহলে আমরা এনতম পদটার সংখ্যাটা কী পেলাম 1 + 4n। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমাদের সংখ্যাগুলো এনতম পদটা আমরা লিখলাম। এরপরে দেখো এরপরে যে সংখ্যাগুলো আছে বা অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 হলে ত্রিভুজটির পরিসীমা কত। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি দেখো মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান, এটা একটা সমবাহু ত্রিভুজের মতো আঁকা হলো। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2, তাহলে এখানে আমরা 4y + 2 লিখতে পারি এই বাহুটা, এটাও লিখতে পারি 4y + 2, এটাও কিন্তু 4y2, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4y + 2। তাহলে আমাকে ত্রিভুজটি কী বের করতে হবে পরিসীমা। পরিসীমা মানে কি এই 4টে বাহুর দৈর্ঘ্য যোগফল ABC, এটা যদি পরিসীমা হয় তাহলে 4টে বাহুর তাহলে এটা প্লাস এটা প্লাস এটা এটাও করতে পারি, কিন্তু 3টে বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান দেওয়া আছে তাহলে 3 × একটি বাহুর দৈর্ঘ্য বললে হবে। তাহলে এখানে পরিসীমাটা আমরা কি লিখব, তাহলে পরিসীমা এখানে ত্রিভুজটির পরিসীমা কি লিখব 3 × একটি বাহু, 3 × একটি বাহু। আমরা 3টে বাহু যোগ করলেও পারতাম, মানে বাহু প্লাস বাহু প্লাস বাহু 3টে বাহু যোগ করলেও কিন্তু আমরা পেতাম পরিসীমা, কিন্তু যেহেতু এটা সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ মানে কি 3টে বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 × একটি বাহু করলেই হবে। তাহলে 3 × একটি বাহু মানে 3 গুণিত একটি বাহু কত, একটি বাহু হচ্ছে 4y + 2, একটি বাহু মানে হচ্ছে 4y + 2। এককটা দেখো এখানে কী দেওয়া আছে, একটা দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে একটা তাহলে কী হয়ে যাবে 4y 3 × 4y + 2 এত সেন্টিমিটার। এবার এটাকে গুণ করে দিতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে 3-এর সাথে প্রথমে 4y গুণ হবে, তারপরে 3-এর সাথে 2 গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 3 × 4y, তারপরে প্লাস, তারপরে এই প্লাসটা 3 × 2, এটা দ্বিতীয় বন্ধনী যদি দিয়ে রাখি এত সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা এই গুণটা 3 × 4yটাকে সংখ্যায় গুণ, তারপর y, তাহলে 3 4 12 × y প্লাস হচ্ছে 3 2 6, তাহলে 12y + 6 এত সেন্টিমিটার। তাহলে আমরা অ্যান্সারটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 12y + 6। তাহলে ত্রিভুজটি পরিসীমা হচ্ছে কত, পরিসীমা যেহেতু আমার বের করতে বলেছে পরিসীমা হচ্ছে 12y + 6। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি। নেক্সট অঙ্কটাতে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y এবং প্রস্থ হচ্ছে 8x - 3y। তাহলে এখানে যদি একটা আয়তক্ষেত্র তুমি যদি দেখো যে আয়তক্ষেত্রটা ধরো এটা একটা আয়তক্ষেত্র, এর যেটা আয়তক্ষেত্র মানে জানি আমরা 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র, যার বিপরীত বাহুগুলো সমান হয় এবং কোণগুলো কত হয় 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা আয়তক্ষেত্র এনেছি, আয়তক্ষেত্রের যে বড় বাহুটা সেটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেটা ছোট বাহু সেটাকে বলা হয় প্রস্থ।
যেটা ছোট বাহু সেটাকে বলা হয়। তাহলে এটা প্রস্থ হলে এটাও প্রস্থ হবে, আর এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যর মানটা বলে দিয়েছে কত, 8x প্লাস 3y, আর প্রস্থের মানটা বলেছে 8x মাইনাস 3y। তাহলে এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটা আমরা জানি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা হয় ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হয়, ক্ষেত্রফলটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে দৈর্ঘ্যকে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র। দৈর্ঘ্য গুণিত মানে দৈর্ঘ্যকে যদি প্রস্থ দিয়ে গুণ করো তাহলে আমার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ দৈর্ঘ্যটা কত আছে, 8x প্লাস 3। তাহলে দৈর্ঘ্যের জায়গাতে আমি 8x প্লাস 3 লিখে দেবো, 8x প্লাস 3y। আর প্রস্থের জায়গাতে আমরা লিখে দেবো, প্রস্থ বলে দিয়েছে 8x মাইনাস 3y। তাহলে 8x মাইনাস 3y এত। দেখো এখানেও একটা সেন্টিমিটার আছে, এখানেও একটা সেন্টিমিটার, সেন্টিমিটারে যদি গুণ করি তাহলে বর্গ সেন্টিমিটার হয়। তাহলে আমরা লিখবো এখানে বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে বর্গ সেন্টিমিটার লিখব। দেখো এই গুণটা তোমরা আলাদা আলাদা করে গুণ করে করতে পারো, কিন্তু এটা তোমরা এটা ক্লাস 7-এর সূত্র পড়েছিলে, সেটা তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে তুমি যদি এ প্লাস বি মনে করো তাহলে এটা নিশ্চয়ই এ মাইনাস বি। তাহলে এটাকে যদি 8xটাকে এ আর 3yটাকে বি মনে করো তাহলে এ কত, এ প্লাস বি হয়ে গেল। আর 8x মাইনাস 3yটা যদি মনে করো তুমি এ মাইনাস বি, তাহলে বুঝতে পারছো যে এটা হয়ে গেলে এ প্লাস বি, আর এটার মাঝখানে কি আছে, গুণিত চিহ্ন আছে। তাহলে এটা আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। এটা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি লিখি তাহলে এখানে 8x তার স্কোয়ার মাইনাস 3y তার স্কোয়ার, শেষে কি আছে, বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। তাহলে এটা কি সূত্র ব্যবহার করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এলো। তাহলে এই সূত্রটা ইউজ করলে তোমার গুণটা একটু কম জায়গা নেবে এবং তাড়াতাড়ি হবে। তাহলে দেখো 8x তার স্কোয়ার মানে কি, দেখো এখানে দুটোর যখন স্কোয়ার 8 ইন্টু এক্স তার স্কোয়ার থাকে মানে 8-এরও স্কোয়ার আর এক্সেরও স্কোয়ার। তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি যে 8 তার স্কোয়ার ইন্টু এক্স তার স্কোয়ার, 8 স্কোয়ার হবে আর ইন্টু এক্স স্কোয়ার। তারপরের কী হবে, তাহলে এখানেও দেবে 3y তার স্কোয়ার মানে কি 3 তার স্কোয়ার ইন্টু ওয়াই তার স্কোয়ার। আমরা সূচকের যে আমরা দেখেছিলাম যে এক্স ওয়াই, ক্লাস 7-এ তোমরা একটা সূচকের করেছিলে, সেখানে দেখেছিলে এম ওয়াই তার এম এক্স ওয়াই তার এম সমান এক্সের এ টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, মানে দুটো আলাদা আলাদা হয়ে যাবে। এক্সেরও একটা এম পাওয়ার হবে আর ওয়াইয়েরও পাওয়ার, মানে ভাগ হয়ে গেল তাদের পাওয়ারটা, এও এম পেলো এও এম পেলো। সেই জন্য 8 স্কোয়ার আর এক্স স্কোয়ার। তাহলে এখানে 8 স্কোয়ার মানে কত, 8-8 64 আর এক্স স্কোয়ার, আর এখানে 3 স্কোয়ার মানে কত 9 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এত কি, এত বর্গ সেন্টিমিটার। এটা তোমার পাওয়া গেলে এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেলাম। এরপর আমরা নেক্সট অঙ্কটাতে আসছি।
এখানে বলেছে 4-এর দাগেরটাতে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে? এম এর মান লিখি। এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, এটা এম এর মাধ্যমে লিখি। তাহলে এখানে প্রথমে আমরা দেখতে হবে যে একটা বর্গক্ষেত্র কোনটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হচ্ছে কি এক ধরনের চতুর্ভুজ। এক ধরনের বর্গক্ষেত্র যদি বলা হয় এক ধরনের চতুর্ভুজ, 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ এবং এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এটাও যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, মানে শুধু যে বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হলেই হবে না, আরেকটি শর্ত আছে, সেটা হচ্ছে কোণগুলো অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা কি পেলাম যে একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি যদি 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। এরপরে দেখো, একটি বাহুর দৈর্ঘ্য বলেছে, একটি বাহুর দৈর্ঘ্য বলেছে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? যে কোনো একটা বাহুর ধরিলাম 3m-4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি 3m, মানে এর মানটা কত? 3m-4। তাহলে এটাও তো হবে 3m-4, এটাও 3m-4, এটাও সবগুলোই কিন্তু 3m-4, এটাও 3m-4, সবগুলোই কিন্তু 3m-4। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি তুমি দেখো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা এর আগে দেখলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সময় কি করেছিলাম? এটাকে বড় বাহুটাকে দৈর্ঘ্য করেছিল আর ছোট বাহুটাকে প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানেও যদি তুমি দেখো, এটা যদি বাহু হয়, এ মানে হচ্ছে বাহু, এটাও তাহলে বাহু। তাহলে এটাকে তুমি যদি দৈর্ঘ্য মনে করো, এটাকে প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে বাহু গুণিত বাহু। তাহলে অ্যাকচুয়ালি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু, দুটোই বাহু। তাহলে এটাকে আমরা লিখতে পারি বাহু তার স্কোয়ার। কি লিখতে হবে? বাহু তার স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হচ্ছে? বাহু মানে তো এ, বাহু মানে হচ্ছে 3m-4। তাহলে 3m-4 তার, এখানে 3m-4 তার স্কোয়ার। এটা যেহেতু মিটার আছে, এককটা কি আছে? মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? বর্গ মিটার। তাহলে বর্গ মিটার হয়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রফল। আর এটা সূত্রটা কি? এটার তুমি তো a+b তার হোল স্কোয়ারের সূত্র তোমরা ক্লাস 7-এ শিখেছ। a-b তার স্কোয়ার মানে a-b তার স্কোয়ার, এই সূত্রটা তোমরা কিন্তু ক্লাস 7-এ জেনেছ। সেটাতে কি হয়? a তার স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে তোমাকে অবশ্যই, এখানে যেহেতু মাঝখানটাতে মাইনাস আছে, তাহলে এখানে এই 2ab-র আগের টার্মটা কিন্তু মাইনাস হবে, বাকিগুলো কিন্তু প্লাস হবে। মাইনাস আছে সেজন্য মাঝখানের একটা টার্ম, কিন্তু এটা মনে রাখতে হবে। তাহলে এটা যদি a-b তার হোল স্কোয়ার হয়, তাহলে কি লিখতে পারি ওই সূত্র অনুযায়ী? তাহলে 3m তার স্কোয়ার মানে a স্কোয়ার, তারপরে কী বললাম? মাইনাস হবে, মাইনাস হচ্ছে কি 2ab, তাহলে 2 ইন্টু a, মানে হচ্ছে 3m আর b মানে হচ্ছে 4, এটা a এটা b, প্লাস 4 তার স্কোয়ার। তাহলে আমি দেখেছি সূচকের নিয়ম অনুযায়ী যে 3m তার স্কোয়ার মানে 3 স্কোয়ার হবে আর m স্কোয়ার হবে। তাহলে এখানে আমরা লিখব 3 তার স্কোয়ার ইন্টু m তার স্কোয়ার মাইনাস, দেখো এখানে গুণগুলো যখন করব এই সংখ্যাগুলো আগে গুণ করব। তাহলে 2 আর 3 গুণ করলে 6,
6-এর সাথে 4 গুনলে 4 চোখ 24। তাহলে এখানে সংখ্যাগুলোর গুণফল হবে 24, তারপরে আসবে কত এম, আর এখানে 4 স্কোয়ার মানে কত 16। এখানে কিন্তু সবগুলো এককগুলো হচ্ছে বর্গ মিটার, এটা বন্ধনী তুমি দিয়ে দাও, তাহলে বর্গ মিটার। তাহলে এখানে কত আছে 9 এম স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 24 এম প্লাস 16 এত বর্গ মিটার। এটা আমাদের পাওয়া গেল, এখানে ক্ষেত্রফলটা পাওয়া গেল। ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফলটা পাওয়া গেল 9 এম স্কোয়ার মাইনাস 24 এম প্লাস 16, এর মাধ্যমে এম এর মাধ্যমে লিখি। এবার এম এর মান কত হলে বর্গক্ষেত্রকার পরিসীমা 8 হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কী হবে, তাহলে পরিসীমাটা তুমি যদি দেখো এখানে 4টে বাহুর দৈর্ঘ্য, পরিসীমাটা তাহলে 4 ইন্টু একটি বাহু বা 4 ইন্টু এ, এবং পরিসীমাটা কত বলে দিয়েছে 8 হলে আমার এম এর মানটা কত হবে, মানে এটাকে আমাকে একটা সমাধান করতে হবে। তাহলে পরিসীমা সমান কি লেখা আছে, পরিসীমাটা আমার পাওয়া গেল 8, আর পরিসীমাটা কিভাবে লেখা হয় 4 ইন্টু বাহু, কার বাহু, এখানে বর্গক্ষেত্রের ব্যাপার আছে, তাহলে বর্গক্ষেত্রের বাহু, তাহলে 4 ইন্টু বাহু সমান কত হচ্ছে 8, আর বাহুর মানটা কত আছে, বাহুর মানটা আছে 3m মাইনাস 4। তাহলে আমরা লিখতে পারি যে 4 ইন্টু 3m মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু কত 8। তো এটাকে যদি আমরা সমাধান করি, এখানে করছি আমরা, তাহলে দেখো এখানে, তাহলে প্রথমে আমি গুণ করে দিচ্ছি 4টাকে 30-এর সাথে 3 4-এ 12 এম মাইনাস 4 4-এ 16 সমান কত 8, মানে 4টা এটার সাথে গুণ করে দিলে এটা গুণ। এবার আমাদের যেহেতু আমাদের এম এর মানটা বের করতে হবে, তাহলে 12 এমটাকে আমরা বাঁ দিকে রাখছি আর 16টাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 16টাকে যদি ডান দিকে পাঠিয়ে দাও তাহলে কী হবে, এখানে 8 তো আগে ছিল আর 16টা ওইদিকে চলে গেলে কী হবে প্লাস 16 হবে। তাহলে এখানে 12 এম, তাহলে 18 আর 16 কত 24 হয়। তাহলে এম সমান কত হয়ে গেছে, এম সমান পাওয়া যায় 24, তাহলে ভাজিত 12 দ্যাট ইজ ইকুয়াল টু কত 2। তাহলে এম এর মানটা কত পাওয়া গেল, তাহলে এম এর মানটা হিসাব করে লিখছি কত পাওয়া আছে, এম এর মানটা হচ্ছে 2। তাহলে আশা করি বুঝতে পেরেছো কীভাবে অঙ্কটা করা হলো।